নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম সম্পর্কে একটু শিখব। দেখো, অস্বাভাবিক সংখ্যাগত ধর্মটা কি? আমরা সংখ্যাগত ধর্ম কিন্তু এর আগের দিন শিখে গিয়েছি। সংখ্যাগত ধর্ম মানে কি? কলিগেটিভ প্রপার্টি, সেটা সম্পর্কে আমরা কিন্তু আগের দিন শিখে গিয়েছি। এবার অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম সম্পর্কে আমরা একটু শিখব। এই অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম এটা সৃষ্টি হয়েছে কী জন্য? দেখো, আমরা এই চ্যাপ্টারে যে সমস্ত কলিগেটিভ প্রপার্টি নিয়ে আলোচনা করেছি সেখানে কিন্তু আমরা কিছু সত্য ধরে নিয়েছিলাম। অর্থাৎ সত্যগুলো ছিল দ্রব্যের সত্য। দ্রব্যটা অনুদ্বয়ী হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে, তড়িৎ অবিয়োজিত হতে হবে ইত্যাদি আমরা সব ধরে নিয়েছিলাম। অসংযোজিত হতে হবে ইত্যাদি সত্য। এইবার বলছে এমন একটা দ্রব্য নিলাম যেখানে দেখা যাচ্ছে যে এই দ্রব্যের যে সত্যগুলো সেগুলো মেনে চললো না, তো সেই ক্ষেত্রে কী হবে সেটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। দেখো, ধরো আমরা এমন একটা দ্রব্য নিয়ে কাজ করছি যে দ্রব্যটা দ্রবণের মধ্যে আমি যেই যোগ করে দিচ্ছি তখনই ওটা আয়নে ভেঙে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি হবে? অর্থাৎ আমি যদি NaCl এর কথা বলি, NaCl আমি দ্রব্য হিসেবে নিয়েছি, সেই দ্রব্যটাকে যদি আমি নিয়ে কাজ করি তাহলে NaCl আয়নে ভেঙে যায়, আমরা জানি Na+ এবং Cl- আয়নে ভেঙে যায়। এবার NaCl যদি Na+ এবং Cl- আয়নে যদি ভেঙে যায় তখন দেখো আমরা দ্রবণের মধ্যে নর্মালি NaCl নিয়ে কাজ করছি, এই ধরে নিয়ে আমরা দ্রাবকের কণার সংখ্যা কিন্তু 1 ধরে নিয়ে কাজ করব। তাহলে 1 ধরে নিয়ে যদি কাজ করি তাহলে থিওরিটিক্যালিভাবে যে মানটা আসবে এবং এক্সপেরিমেন্টালভাবে যে মানটা আসবে সেটা কিন্তু একই নাও আসতে পারে। কেন? কারণ আমি এটা একটা অণু ধরে কাজ করছি, এটা ঠিক, কিন্তু দ্রবণের মধ্যে যখনই NaCl আমি নিচ্ছি জলীয় দ্রবণের মধ্যে তখনই তো NaCl ভেঙে Na+ এবং Cl- হয়ে গিয়েছে। অর্থাৎ আমি নিয়েছিলাম একটি অণু, সেখান থেকে হয়ে গেছে দেখো 2টি আয়ন হয়ে গিয়েছে। অর্থাৎ আয়নের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে। এবং আমরা জানি যে কোনো সংখ্যাগত ধর্মের ক্ষেত্রে আয়নের সংখ্যা যদি বেড়ে যায়, আয়নের সংখ্যা বেড়ে গেলে সেই সংখ্যাগত ধর্মের মানটাও কিন্তু বেড়ে যাবে। ফলে আমাদের যে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা, পরীক্ষালব্ধ মান অটোমেটিক কিন্তু বেশি চলে আসবে থিওরিটিক্যাল মানের চাইতে। তাহলে এখানেই এই অস্বাভাবিকতাটা লক্ষ্য করা যাবে, যেটা সাধারণত হওয়া উচিত না। যে এক্সপেরিমেন্টাল ভ্যালু এবং থিওরিটিক্যাল ভ্যালু অর্থাৎ সূত্র থেকে যে মানটা আসে, রাউল্টের সূত্র থেকে যে মানটা আসে, সেই সূত্রটা সবসময় মিলে যাওয়া উচিত, সেই মান দুটো সবসময় মিলে যাওয়া উচিত। কিন্তু মিলবে না যদি আমরা এমন কোনো আয়ন নেই, এমন কোনো অণু নেই যেটা আয়নিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা মিলবে না। পরীক্ষালব্ধ মান এবং তাত্ত্বিক মান কিন্তু মিলবে না। অর্থাৎ NaCl আমি একটা নিয়েছি কিন্তু দ্রবণের মধ্যে গিয়েই NaCl 2টো হয়ে গিয়েছে, Na+ এবং Cl- হয়ে গিয়েছে, আয়নের সংখ্যা বেড়ে গিয়েছে, ফলে পরীক্ষালব্ধ মানটা কিন্তু আমাদের বড় হয়ে যাবে। পরীক্ষালব্ধ মান বড় হয়ে গেলে এখানে অস্বাভাবিকতা দেখা যাবে। ঠিক একই রকমভাবে যদি আমরা উল্টো কাজটা করি, অর্থাৎ এমন একটা লবণ নিয়েছি যেটা দেখব যে দ্রবণের মধ্যে গিয়ে জুড়ে যাচ্ছে, এটা যেমন ভেঙে যাচ্ছে দেখব যে জুড়ে যাচ্ছে, সেটা হচ্ছে কেমন? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডকে আমরা যদি নিই দ্রবণের মধ্যে তখন আমরা কি দেখতে পাবো? দেখো, অ্যাসিটিক অ্যাসিড 2 অণু অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের মধ্যে গিয়ে একটা ডাইমার ফর্ম তৈরি করে, CH3 COOOH, এদিক থেকে CH3 COOOH। লক্ষ্য করো, এই অ্যাসিটিক অ্যাসিড এবং এই অ্যাসিটিক অ্যাসিড একটা কিন্তু ডাইমার অণু তৈরি করেছে, হ্যাঁ, দ্বি অণু তৈরি করেছে, ডাইমার অণু তৈরি করেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানেও একই রকমভাবে আমাদের কিন্তু সমস্যা হবে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি আমরা 2টো অণু নিয়ে কাজ করছি, অ্যাসিটিক অ্যাসিড 2টো অণুর জন্য এক্সপেরিমেন্টাল ভ্যালু এবং থিওরিটিক্যাল ভ্যালু একই আসা উচিত, সেটা ধরে কাজ করব, রাউল্টের সূত্র ধরে কাজ করব। কিন্তু এখানেও দেখবে যে রাউল্টের সূত্র ধরে যে কাজটা করবে, করে যে উত্তরটা আসবে এবং ল্যাবরেটরিতে বসে যে পরীক্ষাটা করবে তার যে উত্তরটা আসবে, উত্তরটা কিন্তু একই আসবে না। কারণ তুমি কাজ করছো 2টো অণু নিয়ে, 2টো অণু নিয়ে কাজ করছো, কিন্তু বাস্তবে তুমি কটা অণু পাচ্ছ? বাস্তবে কিন্তু অ্যাকচুয়ালি ডাইমার হয়ে গিয়েছে, অর্থাৎ 2টো অণু মিলে একটা অণু তৈরি হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমরা বাস্তবে একটা অণুই পাচ্ছি, এবং বাস্তবে যেহেতু আমরা এখানে একটা অণু পাচ্ছি তাহলে একটা অণুর জন্যই পরীক্ষালব্ধ মানটা আসবে। অর্থাৎ এখানে কিন্তু পরীক্ষালব্ধ মানটা রাউল্টের সূত্র থেকে যে মানটা আসবে তার চাইতে কিন্তু কমে যাবে। বুঝতে পারছো? তাহলে দ্রাব যেই সংযোজিত হয়ে যাবে
দ্রাবের সংযোজনের ক্ষেত্রে পরীক্ষালব্ধ মানটা কমে যাবে, আর দ্রব্য যখন বিয়োজিত হবে তখন কিন্তু পরীক্ষালব্ধ মানটা বেড়ে যাবে রাউল্টের সূত্র থেকে, রাউল্টের সূত্রের থেকে বেড়ে যাবে। তাহলে এই যে কমা এবং বাড়া এই সমস্ত জিনিসগুলোকে বোঝাতে গেলে বিজ্ঞানী ভ্যান টফ একটা গুণক আবিষ্কার করেছিলেন, একটা গুণক এনেছিলেন, সেটাকে বলা হয় ভ্যান টফ ফ্যাক্টর বা ভ্যান টফ গুণক। এটাকে আই সাইন দিয়ে প্রকাশ করা হয়, ছোটো হাতের আই সাইন দিয়ে প্রকাশ করা হয়। সেইটা দিয়ে আমরা অস্বাভাবিকতাটা বুঝতে পারি, যে আয়ের মানটা থেকেই আমরা কোনো যৌগের ক্ষেত্রে যে অস্বাভাবিকতাটা আসছে, যে কোনো দ্রাবের ক্ষেত্রে অস্বাভাবিকতা আসছে, সেটা আমরা বুঝতে পারি সেই আয়ের সাহায্যে। তাহলে আমরা এবার আনছি ভ্যান টফ ফ্যাক্টর। ভ্যান টফ ফ্যাক্টর, ভ্যান টফ ফ্যাক্টরকে আমরা আই সাইন দিয়ে প্রকাশ করি, আই। সেই ভ্যান টফ ফ্যাক্টরকে বোঝাতে গেলে কি আনবো, সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মানটা উপরে থাকবে, পরীক্ষালব্ধ মান সেটা উপরে থাকবে, আর নিচে থাকবে সেই সংখ্যাগত ধর্মেরই তাত্ত্বিক মান। এটা হচ্ছে সূত্র, খুব ভালো করে মনে রাখবে, তাত্ত্বিক মান। ঠিক আছে, ভ্যান টফ ফ্যাক্টর আই ইকুয়াল টু আমাদের কি আসলো, কোনো সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান বা এই সংখ্যাগত ধর্মের যে তাত্ত্বিক মান, থিওরিটিক্যাল ভ্যালু। এখানে এই সংখ্যাগত ধর্ম বলে লিখেছি, আমরা এখানে অবিশ্রবণ চাপ বলেও লিখতে পারতাম। তখন কি লিখতাম, যে অবিশ্রবণ চাপের পরীক্ষালব্ধ মান বাই অবিশ্রবণ চাপের তাত্ত্বিক মান, থিওরিটিক্যাল ভ্যালু ইত্যাদি বলে আমরা লিখতে পারতাম। দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রেও লিখতে পারতাম একই রকমভাবে, হিমাঙ্কের অবনমনের ক্ষেত্রে লিখতে পারতাম, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ক্ষেত্রে লিখতে পারতাম, সব ক্ষেত্রে আমরা লিখতে পারতাম। তাহলে ভ্যান টফ ফ্যাক্টর সবসময় মনে রাখবে, যে কোনো সংখ্যাগত ধর্মের এক্সপেরিমেন্টাল ভ্যালুটা উপরে থাকবে আর নিচে থাকবে থিওরিটিক্যাল ভ্যালু। থিওরিটিক্যাল ভ্যালু মানে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রাউল্টের সূত্র থেকে যে মানটা আসে সেই মানটা। ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা এখান থেকে একটু বুঝে নিই যে সংযোজনের ক্ষেত্রে আয়ের মানটা একের চাইতে বড় হবে না ছোট হবে, সেটা দেখি। কেস 1, 1 নম্বর, দ্রাবের সংযোজনের ক্ষেত্রে দ্রবকণাগুলো যদি সংযোজিত হয়ে যায় দ্রবণের মধ্যে গিয়ে, অর্থাৎ একটু আগে যেটা উদাহরণটা আমরা বলছিলাম অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে, অ্যাসিডিক অ্যাসিড যেমন দ্রবণের মধ্যে গিয়ে জুড়ে গিয়ে ডাইমার তৈরি করছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি পরিবর্তন দেখতে পাবো আমরা, যদি ডাইমার হয়ে জুড়ে যায় তাহলে ওখানে দেখবি আয়নের সংখ্যা কমে যাবে। আয়নের সংখ্যা আমি 2টো নিয়েছিলাম, দ্রবণের মধ্যে গিয়ে ওটা জুড়ে গিয়ে দেখা যাচ্ছে 1টা হয়ে গিয়েছে, তাহলে আয়নের সংখ্যা কমে গিয়েছে। আয়নের সংখ্যা কমে গেলে আমাদের পরীক্ষালব্ধ মানটা কিন্তু কমে যাবে, থিওরিটিক্যাল ভ্যালুর চাইতে পরীক্ষালব্ধ মানটা কিন্তু কমে যাবে, অর্থাৎ এই উপরের যে টার্মটা আছে সেটা কিন্তু ছোট হয়ে গেল। তাহলে আয়ের মানটা 1-এর চাইতে ছোট হবে, বুঝতেই পারছো, আয়ের মানটা 1-এর চাইতে ছোট হবে, কারণ এখানে পরীক্ষালব্ধ মানটা ছোট হয়ে গিয়েছে বলে। তাহলে এখানে বলবে যে পরীক্ষালব্ধ মান ইজ লেস দ্যান তাত্ত্বিক মান, যে কোনো সংখ্যাগত ধর্মের ক্ষেত্রে কিন্তু এটা বলা যাবে তাত্ত্বিক মান। তাহলে সত্যটা বুঝতে পেরেছো, এটা কিন্তু পরীক্ষার সময় দেয় যে আয়ের মান 1-এর চাইতে কম হবে কোন ক্ষেত্রে, তাহলে কি বলবো, দ্রবের সংযোজনের ক্ষেত্রে। এবার আরেকটা কেস আমরা করি, দ্রবকণার বিয়োজনের ক্ষেত্রে কি হবে একটু লক্ষ্য করি তো। বিয়োজনের ক্ষেত্রে দেখো, বিয়োজন হবে মানে বিয়োজিত হবে এমন উদাহরণ NaCl-কে নিয়ে নেবে। NaCl আমরা দ্রবণের মধ্যে 1টা অণু নিয়েছি, কিন্তু NaCl আয়নিত হয়ে গিয়ে Na+Cl- 2টো আয়ন তৈরি করবে। 2টো আয়ন যদি তৈরি করে ওখানে আয়নের সংখ্যা বেড়ে যাবে, আয়নের সংখ্যা বেড়ে গেলে অটোমেটিক কিন্তু পরীক্ষালব্ধ মানটা তখন কিন্তু বড় হয়ে যাবে। তাহলে বড় হয়ে গেলে উপরের টার্মটা বড় হয়ে যাবে, তখন আই কিন্তু 1-এর চাইতে
বড় হবে, আই ইজ গ্রেটার দ্যান 1 হবে বিয়োজনের ক্ষেত্রে। অর্থাৎ এখানে পরীক্ষালব্ধ মানটা ইজ গ্রেটার দ্যান সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান ইজ গ্রেটার দ্যান তাত্ত্বিক মান, ইজ গ্রেটার দ্যান তাত্ত্বিক মান। বুঝতে পারছো? আর দ্রাবকণা যদি সংযোজিত না হয়, বিয়োজিতও না হয়, তখন কি হবে? তখন হবে কি, অসংযোজিত বা অবিয়োজিতর ক্ষেত্রে আমরা যদি উদাহরণ বলি যে এমন একটা দ্রাবের উদাহরণ দাও যেটা দ্রবণের মধ্যে সংযোজিত হয় না বা বিয়োজিত হয় না, কিসের উদাহরণ দেবে? চিনি। চিনি তুমি দ্রবণের মধ্যে 10টা নিলে 10টাই দেখতে পাবে, সেটা 20টাও হয়ে যাবে না, বা 10টা হাফ হয়ে গিয়ে মানে 10টা হাফ হয়ে কমে গিয়ে 5টাও হবে না। ঠিক আছে? তাহলে একই রকম দেখতে পাবে। তো সেই ক্ষেত্রে কী হবে? কোনো ক্ষেত্রে সংযোজন বা বিয়োজন না হলে তখন কি দেখতে পাবে? তাহলে 3 নম্বর কেস হচ্ছে সংযোজন বা বিয়োজন না হলে, সংযোজন বা বিয়োজন যদি না হয় তখন আমরা কিন্তু আয়ের মান সমান 1 পাবো, আই ইকুয়াল টু 1 হয়ে যাবে। এবং আই ইকুয়াল টু যদি 1 হয়ে যায় তখন পরীক্ষালব্ধ মান এবং তাত্ত্বিক মান দুজনে মিলেমিশে একাকার হয়ে যাবে, একদম একই হয়ে যাবে। ঠিক আছে? এখানে কোনো ডিফারেন্সই থাকবে না। অর্থাৎ এখানে দ্রাবের এবং দ্রাবের সঙ্গে সঙ্গে দ্রবণের যে অস্বাভাবিকতা, যে অস্বাভাবিক ধর্ম, সেটা কিন্তু আর থাকবে না। ঠিক আছে? তাহলে অস্বাভাবিক ধর্মটা আমরা কোথায় কোথায় পাবো? দ্রাবের সংযোজনের ক্ষেত্রে পাবো এবং দ্রাবের বিয়োজনের ক্ষেত্রে পাবো। কোথায় একের চাইতে বড় হবে, কোথায় একের চাইতে ছোটো হবে, সেগুলো ভালো করে লক্ষ্য করবে। এবার এখান থেকে আমরা কটা সম্পর্ক বুঝে নিই। ভ্যান টপ গুণক আই ও আলফা এর মধ্যে সম্পর্ক। এটা আমাদের অঙ্কের সময় খুব কাজে লাগবে, যেখানে আলফা মানে আমরা বুঝি বিয়োজন মাত্রা। আলফা মানে আমরা বুঝি বিয়োজন মাত্রা। আই এবং আলফার মধ্যে কি সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু i-1 বাই n-1, এটা হচ্ছে সম্পর্ক। দেখো, আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রাকে আমরা কীভাবে বুঝবো? নামটা শুনেই বুঝতে পারছো, বিয়োজিত হওয়ার মাত্রা। অর্থাৎ কোনো সময় দেখা গেলো দ্রবণের মধ্যে দ্রাব দিয়ে এগুলো সব বোঝানো হয়। কোনো সময় দেখা যাচ্ছে দ্রবণের মধ্যে দ্রাবকণা 100 মোল নিয়েছো, 100 মোল দ্রাবকণা নিয়েছো, কিন্তু সেই 100 মোল দ্রাবকণার মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র 20 মোল দ্রাবকণা আয়নিত হয়েছে, আর বাদ বাকি 80 মোল দ্রাবকণা একই রকমভাবে রয়েছে। তাহলে এখানে বিয়োজন মাত্রাটা কত হলো, কতটা ভাঙলো সেটা উপরে থাকবে। অর্থাৎ 20 নিচে কতটা তুমি আগে নিয়েছিলে, নিচে থাকলো 100। এবং বিয়োজন মাত্রাকে সবসময় অনুপাত আকারে প্রকাশ করা যায় এবং শতকরা মাত্রা দিয়েও প্রকাশ করা যায়। অর্থাৎ 20 ওপরে থাকলো, নিচে 100 গুণ 100%, তাহলে 100 কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? 20%। তাহলে বিয়োজন মাত্রাকে এইভাবে বার করা হয়। অর্থাৎ বিয়োজন মাত্রা মানে কি, কতটা অণু আমরা নিয়েছিলাম এবং কতটা ভেঙেছে। ঠিক আছে? সেটা হচ্ছে বিয়োজন মাত্রা। তাহলে দেখো, এই বিয়োজন মাত্রার সঙ্গে আইয়ের সম্পর্কটা কি? আলফা ইজ ইকুয়াল টু i-1 বাই n-1। আইটা তো আমরা শিখলাম যে ভ্যান টপ ফ্যাক্টর আই, কিন্তু এখানে এনটা কি? এনটা হচ্ছে যে কটা অণু এখানে বিয়োজিত হবে তার সংখ্যা। অর্থাৎ NaCl যদি আমরা নিই, NaClকে ভাঙলে Na প্লাস একটা পাবো এবং Cl মাইনাস একটা পাবো। অর্থাৎ n এখানে কটা হবে? 2টো হবে। বুঝতে পারছো? ধরো CaCl2 নিয়েছি, CaCl2 নিয়েছি, এটাকে যদি আমরা আয়নে ভাঙি তাহলে Ca2 প্লাস পাচ্ছি প্লাস 2Cl মাইনাস পাচ্ছি। তাহলে এখানে কটা অণু পাচ্ছি? Ca2 প্লাস একটা পাচ্ছি আর 2Cl মাইনাস এটা 2টো পাচ্ছি। অর্থাৎ এখানে n সমান কত হবে? 1 যোগ 2, অর্থাৎ 3টে হবে। অর্থাৎ nটা এখানে কী হবে? কটা আয়ন আমরা পাচ্ছি সেই সংখ্যাটা হবে এখানে n এর মান, কটা আয়ন আমরা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে খুব সিম্পলভাবে আলফা ইজ ইকুয়াল টু i-1 বাই n-1 এই সম্পর্কটা আমরা ইউজ করে অনেক সময় দেখবে আই এবং এন বলে দেবে, আলফা বার করতে হবে, বা দেখা যাচ্ছে আলফা এবং এন বলে দেবে, ওখান থেকে আই বার করতে হবে, ইত্যাদি অঙ্ক আমরা করব।
এটা গেল বিয়োজন মাত্রার মধ্যে সম্পর্ক। এবার আমরা শিখব যে সংযোজন মাত্রার মধ্যে কী সম্পর্ক আছে, আই এবং এক্স এর মধ্যে সম্পর্ক। আই এবং এক্স এর মধ্যে সম্পর্ক, যেখানে এক্সটাকে বলছে সংযোজন মাত্রা। সংযোজন মাত্রাটাও বিয়োজন মাত্রার মতো একই হবে, অর্থাৎ কতটা অণু নিয়েছিলাম এবং কতটা সংযোজিত হয়েছে সেটা হচ্ছে সংযোজন মাত্রা। এখানে সংযোজন মাত্রাকে এক্স দিয়ে প্রকাশ করে এক্স ইকুয়াল টু আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। দেখো এটা লক্ষ্য রেখো, এটা কিন্তু একটা আলাদা। এক্স ইকুয়াল টু আই মাইনাস ওয়ান, ওখানে আলফা ইকুয়াল টু যেমন আই মাইনাস ওয়ান ছিল, এখানে এক্স ইকুয়াল টু আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান না হয়ে ওয়ান বাই এন মাইনাস ওয়ান, যেখানে এনটা হচ্ছে সংযোজন মাত্রা, এই সংযোজন কটা অণু সংযোজন হচ্ছে। অর্থাৎ আমরা যদি অ্যাসিটিক অ্যাসিড নেই, অর্থাৎ 2 অণু অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি 2CH3COOH নিয়ে এখানে অ্যাসিটিক অ্যাসিডের ডাইমার তৈরি হয়েছে, অর্থাৎ CH3COOH হোল 2 তৈরি হয়ে গিয়েছে। এখানে এন এর মান কত? এন এর মান 2, অর্থাৎ কটা সংযোজিত হচ্ছে সেটা হচ্ছে এর মান। কটা অ্যাসিটিক অ্যাসিড অণু সংযোজন হয়েছে? 2টো হয়েছে, অর্থাৎ এর নিচে যত থাকবে সেইটা বা এর আগে যেটা থাকবে সেইটা, এটা হচ্ছে এন এর মান। তাহলে n ইকুয়াল টু 2, এটা দিয়ে আমরা অঙ্ক করব। দেখো তাহলে আমরা এই চ্যাপ্টারে কিন্তু যা থিওরি আছে, থিওরি কিন্তু আমরা শেষ করে ফেলেছি। এই চ্যাপ্টারে থিওরি শেষ করে ফেলেছি। এবার আমরা এই চ্যাপ্টারের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে অঙ্ক নিয়ে আলোচনা করা হয়ে গেলে তারপরে আমরা এই চ্যাপ্টারের বিভিন্ন কোশ্চেন অ্যান্সার নিয়ে একটা আলোচনা করব। করলে আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হবে। তাহলে আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করছি। দেখো এবার আমরা এই 88 পৃষ্ঠায় 2-এর দিকের অঙ্কটা করছি। তোমাদের সঙ্গে পেজ নম্বর না মিলতে পারে, কিন্তু অঙ্কটা আমরা পড়লে বুঝতে পারবে যে অঙ্কটা তোমাদের বইতে কোন জায়গাটায় আছে। এবার যে অঙ্কটা করবো সেটা হচ্ছে একটা উষ্ণতা বলেছে, দেখো 33.3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5% WIV গ্লুকোজ দ্রবণের অবিশ্রাবণ চাপের মান কত? আমি একটু লিখছি অঙ্কটা, তাহলে লিখলে সুবিধা হবে। 33.3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5% WIV 5% WIV গ্লুকোজ দ্রবণের অবিশ্রাবণ চাপের মান কত? গ্লুকোজ দ্রবণের অবিশ্রাবণ চাপের মান কত? দেখো এই অঙ্কটা করতে হবে, খুব ভালো করে চেষ্টা করবে। তোমরা নিজেরা চেষ্টা করে ভিডিওটা পজ করে তোমরা নিজেরাও চেষ্টা করতে পারো।